হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। কর ব্যবস্থাপনাকে সহজে দুর্নীতি হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। রাজস্ব আদায়ের কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এই খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনো সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরে সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান, দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখেই এগিয়ে যাবে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র 3 বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান তার চেয়েও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সরকার আসার পরে 2-3 মাস লাগে একটা সেট আপ করতে। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্পোরেশনের ফ্যামিলি কার্ড বলেন, এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মটিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই
ভূমিকা রাখবো। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন বিতর্কিত এলিট ফোর্স র্যাব এবার সেই বাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে বাহিনীটির অপারেশনাল ক্ষমতা থাকলেও যুক্ত হয়নি পৃথক আইনি কাঠামো, অভিযোগ প্রতিকার এবং শৃঙ্খলার বিধান। তাহলে র্যাবের আইনে কি ছিল আর SRBতে কি বদলাচ্ছে? কেন জরুরি ছিল একটি আইন? সেটি জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। 2004 সালে বিএনপি সরকারের সময়ই যাত্রা শুরু করে র্যাব। শুরু থেকেই র্যাবকে একটি বিশেষায়িত অপরাধ দমন বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে এই এলিট ফোর্সের আলাদা কোনো আইনি ভিত্তি ছিল না। 2003 সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্স 1979 সংশোধন করে এর মধ্যে র্যাবকে অন্তর্ভুক্ত করা হয়। পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনড ফোর্স থেকে সদস্য এনে র্যাব গঠন করা হয়। বাহিনীকে দেওয়া হয় অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস ও সশস্ত্র অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সরকারের নির্দেশে অপরাধ তদন্তের ক্ষমতাও। 2 দশকে নানা সফলতার পাশাপাশি এই বাহিনীর বিরুদ্ধে ওঠে গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের গুরুতর অভিযোগ। 2014 সালে নারায়ণগঞ্জে 7 খুন, 2011 সালে ঝালকাঠিতে লিমনকে গুলি এবং 2018 সালে সন্তানকে ফোনে রেখে টেকনাফে কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় তোলপাড় হয় দেশ জুড়ে। হ্যালো 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আসে 2024-এ গণ অভ্যুত্থানে বাহিনীর ভূমিকা। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা এরই মধ্যে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। গুম কমিশনের রিপোর্টেও স্পষ্ট করা হয় র্যাবের আরও সব বিতর্কিত কর্মকাণ্ড। ফলে বাহিনীটি বিলুপ্তেরও দাবি ওঠে। বিএনপি সরকার গঠনের 6 মাসের মাথায় র্যাবের বদলে গঠন করা হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে SRB আইন 2026। নতুন ও পুরনো বাহিনীর কাজের ধরনে মিল থাকলেও কাঠামোগত জায়গায় থাকছে বড় পার্থক্য। র্যাব পরিচালিত হতো পুলিশি কাঠামোর ভেতরেই, তাদের আলাদা কোনো স্বতন্ত্র আইন ছিল না। কিন্তু SRB পরিচালিত হবে সম্পূর্ণ নতুন আইনে। আইনে বিশ্বায়িত বাহিনীর ক্ষমতা, দায়িত্ব এবং অভিযানের আইনি কাঠামো সুনির্দিষ্ট করা হয়েছে। বড় পরিবর্তন হলো জবাবদিহি নিশ্চিতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। ফলে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত ও বিচারের আনুষ্ঠানিক পথ তৈরি হলো। এই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। আইনি কাঠামো শক্ত হলেও বিশ্লেষকদের শঙ্কা অন্য জায়গায়। শুধু নাম আর আইনি খোলস বদলালেই কি মাঠ পর্যায়ে পুরনো মানসিকতা বদলাবে? নতুন নাম নিয়ে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে, মানুষ কি সমালোচনা করতে, মানুষ কি ভুলে যাবে বা মানুষ কি সমালোচনা করবে না? নিশ্চয়ই সমালোচনা করবে, এবং তখন সমালোচনার মাত্রাটা আরও বেশি ভয়াবহ হবে। যে পোশাক এবং নামের পরিবর্তন করলেই তো লোকটা ভালো হয়ে যায় না, যদি তার বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মধ্যে সংশোধন না আসে, পরিবর্তন না আসে। ওই জায়গাটা ছিল আমাদের মূল ফোকাস, কিন্তু সেই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা মনে করেন নতুন বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি। নাম পরিবর্তন আমি আবারও বলছি যে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট মূল উদ্দেশ্য হলো এই বাহিনী তারা যে আইন তৈরি হচ্ছে সেই আইন অনুযায়ী চলবে, এবং সরকার এই বাহিনীর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আইন মেনে চলে সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করি, সরকার যদি না চায় যে কোনো বাহিনী খারাপ কাজ তারা করবে না, তাহলে কোনো বাহিনীর পক্ষে এই ধরনের অপকর্মে জড়িত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।
র্যাবের জায়গায় এসআরবি, নতুন আইনে ক্ষমতার সঙ্গে জবাবদিহির ভারসাম্য কতটা নিশ্চিত হবে সেটা দেখা যাবে সামনের দিনগুলোতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাজারে সবজি সহ খাদ্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় আছে বলে দুই মন্ত্রী দাবি করেছেন। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, তিনি নিজে প্রতিদিন বাজারে যান। বৃষ্টির মৌসুমে কৃষকদের বাড়তি উৎপাদন খরচ বিবেচনায় খাদ্যপণ্যের দাম বেশি নয়। পর্যাপ্ত মজুত থাকলেও একটি মহল পরিকল্পিতভাবে সার সংকটের কথা বলে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন, প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে সরকার। কয়েক বছর ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের। এর মধ্যে খাদ্যপণ্যের চড়া দামে বিপাকে সীমিত আয়ের মানুষ। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, জীবনযাত্রার এখন যে ব্যয় তাতে তিনি সন্তুষ্ট না। এক্ষেত্রে সরকার জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তবে নিত্যপণ্যের দাম স্বাভাবিক আছে বলে দাবি তার। ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এই জিনিসগুলি করার জন্য অনেকগুলি সাপোর্টিভ মেকানিজম দরকার। তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা যে কাজগুলি করছি, আমার মনে হয় আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। বৃষ্টি ছাড়াও কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজিসহ কৃষিপণ্যের দাম কিছুটা বেশি বলে মনে করেন কৃষিমন্ত্রী। আমি প্রত্যেক দিন বাজার করি এবং ব্যাগ লইয়া একদম পরিষ্কার। না না, আপনি মহাখালী বাজার আমার পরিচিত বাজার, যে আমার গাড়িতে একটা ব্যাগ সবসময় থাকে। আর যেই দামটা আছে আপনার দৃষ্টিতে একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না, ব্যাটারও তো ফ্যাট আছে। বাজারে সার সংকট নিয়েও কথা বলেছেন কৃষিমন্ত্রী। দাবি করেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। অ্যাকচুয়ালি এই সারের যে ক্রাইসিসটা, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। এগুলি কইরেন না। সরকারের কাছে এনাফ সার আছে, তারপরে আইনের গতিতে চলবে। কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষি ও খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে কয়েক বছর পর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও আদার মতো কৃষিপণ্য আর আমদানি করতে হবে না। আমদানি করার প্রয়োজন হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হলো পিঙ্ক বাস। প্রাথমিকভাবে রাজধানীর 10টি রুটে এই 10টি বাস চলবে। একই সাথে চট্টগ্রামে ও বগুড়ায় 2টি করে বাস চালু করা হয়েছে। সরকার বলছে, আগামী দিনে বাস ও রুট বাড়ানো হবে। তবে এবার যেন আগের উদ্যোগগুলোর মতো মুখ থুবড়ে না পড়ে, সেই চ্যালেঞ্জও স্বীকার করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নতুন রঙে নতুন পরিচয়ে ঢাকার সড়কে যাত্রা শুরু। নারীদের জন্য নির্ধারিত পিঙ্ক বাস। নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের লক্ষ্যেই এমন উদ্যোগ। প্রথম দিনেই বাসে ওঠেন বিভিন্ন বয়সী নারী। নতুন ব্যবস্থায় সন্তুষ্টি তাদের কণ্ঠে। নারীদের যাদের বেশি হেজিটেশন ফিল হয় তারা অবশ্যই এটাতেই ওঠার চেষ্টা করবে। হাজার ভিড় থাকলেও নারীদের মাঝে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। মেয়েদের জন্য তো আসলে সেফটির একটা বিষয় সবসময়ই থাকে, যেটা এই প্রথমবার আমাদের দেশে আর কি, যেহেতু এটা আমাদের পিঙ্ক কালারের বাস মেয়েদের জন্য দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই যে নারীদের সেফটি চিন্তা করে আমাদের এত বড় একটা প্রজেক্ট উনি দিয়েছেন, নারীদের বাস সার্ভিসটা। গোলাপি রঙের বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, চালক ও কন্ডাক্টর হিসেবেও থাকছেন নারী। নারী চালকের জন্যও তাই দিনটি আলাদা আনন্দের। 3 মাস আগে বাসের জন্য ট্রেনিং নিয়েছি, 1 মাস 14 দিন ব্যাপী ট্রেনিং নেওয়ার পরে আমি পরীক্ষাতে উত্তীর্ণ হই, তারপরে এখানে নিয়ে আসে। সেবক হিসেবে আমরা চাই যে যাত্রীরা আরামে যাতায়াত করুক। তবে নতুন বাস নামলেই শেষ নয়। এই সেবাকে নিয়মিত, নিরাপদ ও মানসম্মত রাখাটাই এখন বড় পরীক্ষা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও বলেছেন সে কথা। মহিলা চালক কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা, কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে, কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো,
যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঢাকার নগর পরিবহনে শিগগিরই যুক্ত হবে বিদ্যুৎ চালিত বাস। পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। একই দিন বগুড়া ও চট্টগ্রামে এক জোড়া করে মোট 4টি পিঙ্ক বাস চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে রুট ও বাসের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে সরকার। অনেক রকমের হয়রানি হতে হয়, তো এখন আশা করতেছি আমরা আমরা খুব আরামদায়কভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদভাবে যেতে পারবো। বলে বোঝানো তো যাবে না, আমরা তো অনেকটা খুশি। বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত পিঙ্ক বাস এখন ঢাকার রাস্তায়। যাত্রীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা এই উদ্যোগে আনন্দিত। যদিও সুফল পেতে হলে রুট আর বাস দুটোই বাড়ানোর তাগিদ যাত্রীদের। তাজুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে পরিবর্তন হচ্ছে অর্থবছর। 2028 সালের এপ্রিল থেকে অর্থবছর গণনা হবে। দীর্ঘ সময় ধরে পরিবর্তনের চিন্তা ছিল, তবে সেই পালে হাওয়া দিল বিএনপি সরকার। মূলত উন্নয়ন কাজে গতি ফেরানোই এই পরিবর্তনের লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সুবিধাজনক সময় পরিবর্তন করেছে অর্থবছর। এক্ষেত্রে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ধারা এতদিন ধরে রেখেছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির গতি ফেরাতে সম্ভাব্য সব ধরনের পরিবর্তন নিশ্চিতের বিকল্প নেই। বর্ষাকাল স্বাভাবিকভাবেই কয়েক মাস ধরে সঙ্গী হয় ঝড় বৃষ্টি। মে জুন থেকে শুরু হয় দুর্ভোগ। এতে থমকে যায় অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড। বাংলাদেশে জুলাই থেকে শুরু হয় অর্থবছর। জুনে অর্থবছরের শেষ মাসে যখন কাজ শেষ হবার ব্যস্ততা এবং শুরুর মাস জুলাইতে নব উদ্যমে কাজ শুরু হবার সময়, তখনই নেমে আসে বিরূপ আবহাওয়ার খড়ক। তাই দীর্ঘদিন ধরে চলছিল আলোচনা। অবশেষে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিল বর্তমান সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারিত হচ্ছে অর্থবছর। 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনা হবে। পরের অর্থাৎ এপ্রিল মার্চ সময় হবে 2028-29 অর্থবছর। এই যে পরিবর্তন, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু যে মানি ট্রান্সফার, যে বাজেট অ্যালোকেশন যেটা হচ্ছে, যে তার যে ডিসবার্সমেন্ট, তো সেটাও কিন্তু জড়িত। এবং এই উন্নয়ন কাজগুলো যদি এই এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম 3-4 মাসের মধ্যে এই প্রকল্পগুলো অনেকটাই অগ্রগতি হবে এবং এতে করে যে অর্থের অপচয় সেটা কিন্তু কমে যাবে। মূলত ব্রিটিশ এবং পাকিস্তান আমলের ধারা অনুযায়ী দেশে চলে আসছে অর্থবছর গণনা। এই সময়ে এখনো অর্থবছর গণনা করে এই এলাকার মধ্যে শুধুমাত্র পাকিস্তান। এপ্রিল থেকে অর্থবছর শুরু করে ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র, কোস্টারিয়া, থাইল্যান্ডের অর্থবছর 1 অক্টোবর থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। আর 1 জানুয়ারি থেকে অর্থবছর শুরু করে চীন, রাশিয়া, ব্রাজিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। জুলাই মাসের থেকে যে অর্থবছর শুরু করছি, তারপর পরই তো ঝড় ঝাপটা ইত্যাদি আসে, ফলে লোকের কাছে চাওয়া যায় না, দেরি হয় কর নিতে দিতে। এটা এপ্রিল হলে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে আমার রেভিনিউ ট্যাক্স নেওয়ার ব্যাপারটা সহজ হয়ে যায়। আবার ওদিকেও মার্চ পর্যন্ত আসাতে আমার হিসাব কিতাবেরও সুবিধা হয়। প্রশ্ন হচ্ছে, অর্থবছর পরিবর্তনের ফলে কি ধরনের সুবিধা মিলবে? বলা হচ্ছে, বৃষ্টির কারণে প্রকল্প বাস্তবায়নে তড়িঘড়ি নিম্নমানের কাজ এবং অর্থের অপচয় হয়। অর্থবছরের শেষ 3 মাস বর্ষার কারণে থমকে যায় সড়ক, সেতু ও পানি এবং স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন কাজ। ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজও অসম্ভব হয়। পরিবর্তনের ফলে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, দরপত্র, কাজ বাস্তবায়ন ও বিল পরিশোধে ফিরবে গতি। এখন দেখা যাচ্ছে কেউ মেনটেন করছে জুলাই টু জুন, কেউ মেনটেন করছে জানুয়ারি টু ডিসেম্বর, আবার কেউ ধরেন আপনারা যে মিড টার্ম, আপনার অক্টোবর টু সেপ্টেম্বর। এখন সরকার বলছে এপ্রিল টু মার্চ, এটাকে ইউনিফাইড করতে হবে। 2010 সালে অর্থবছর পরিবর্তনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়। তারপর 2015 সালে অর্থবছরেও পরিবর্তনের ইস্যুতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের পরামর্শ আমলে নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থবছরটাকে জানুয়ারি ডিসেম্বর করতাম। আমি এটা 15 বছর যাবৎ বলে আসছি। একবার মাত্র মুহিত সাহেব বলছিলেন, আর এটা খুব ভালো কথা বলছে 16-17 সালে, এটা তো করা দরকার। এর বাইরে এর ফলে কিন্তু অনেক টাকা বেঁচে যেত।
তবে চলতি অর্থবছরের বাজেট আলোচনায় অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রিমুন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যন্তর মন্তরের পর এবার রাঁচি। দীর্ঘ 24 দিনের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পিছু হটল ঝাড়খণ্ড সরকার। ছাত্র চাকরি প্রার্থীদের দাবির মুখে বাতিল করা হলো বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা। শুধু তাই নয়, 2014 সাল থেকে বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে নেওয়া সকল পরীক্ষা ফলাফল নিয়োগ প্রক্রিয়াতেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। ভারতে আবারও জেনজিদের জয়, উচ্ছ্বাস ছাত্র জনতার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও মাথা নোয়াতে বাধ্য হলো বিজেপি সরকার। দিল্লির পর এবার ঝাড়খণ্ড। দীর্ঘ 24 দিনের ছাত্র আন্দোলনের পর অবশেষে হার মানতে হলো হেমন্ত সোরেনের সরকারকে। সোমবার বিতর্কিত জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জেএসএসসি 14তম ও ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হবে। আর্থিক অপব্যবহারের তদন্তের জন্য আমরা ইডিকে চিঠি লিখব। সিআইডি তদন্ত বিচার বিভাগের তত্ত্বাবধানে থাকবে। একই সঙ্গে টিডিপিএল এর মাধ্যমে 2014 সাল থেকে নেয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলছে, নির্ধারিত এসওপি ঠিকভাবে মানা হলে অনিয়মের সুযোগ তৈরি হতো না। তাই তদন্তে অনিয়ম ধরা পড়লে নেওয়া হবে ব্যবস্থা। সরকারের ঘোষণার পরপরই ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো তার 16 দিনের অনশন প্রত্যাহার করেন। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের ছাত্রদের বড় জয় হিসাবে ব্যাখ্যা করেন তিনি। এটি ছাত্রদের অক্লান্ত সংগ্রামের সরাসরি ফল। এটি ছাত্র আন্দোলনের একটি বিজয়, একটি শক্তিশালী শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা যা নিশ্চিত করবে যে প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় ও স্বজনপ্রীতি আর কখনো ঘটবে না। এমনকি এর জন্য যদি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হলেও তা করতে হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে, এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত হয় কিনা নজর থাকবে তাদের। শেষ দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। আমরা আগে দেখতে চাই বিজ্ঞপ্তিটি আসলেই বাতিল হয়েছে। আমরা সিডিপিও এবং এফএসও পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান জানতে চাই। এটা এখনো অস্পষ্ট। সুতরাং এই সমস্ত বিষয় একটা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন চলবে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ছাত্র ও চাকরি প্রার্থীরা। রাঁচিতে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভও চলছিল। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করাই ছিল বিক্ষোভকারীদের দাবি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত রাওয়ালপিন্ডির দিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি ইমরান খানের বোন উজমা, ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানকেও রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে থাকার সময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবেন। সেই সাথে বিদেশে থাকা 2 ছেলের সাথে কথা বলারও সুযোগ পাবেন বলে জানান ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারি। নিবন্ধিত 1,30,000 চা বাগান শ্রমিকদের সকলকেই রেইনকোট দিতে চায় সরকার। প্রাথমিকভাবে আজ 20,000 রেইনকোট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই কর্মসূচি শেষে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টিতে চা শ্রমিকরা অংশগ্রহণ করেন। সে সময় বৃষ্টি মৌসুমে তাদের চা পাতা উত্তোলনের কষ্ট লাঘব করতেই মৌলভীবাজারে রেইনকোট দেওয়ার পরিকল্পনা করেন সরকার প্রধান। পরিকল্পনা বাস্তবায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে 20,000 রেইনকোট পায় সরকার। জাহিদ হোসেন জানান, মঙ্গলবার সচিবালয়ে প্রতীকী হিসেবে 10 জন শ্রমিকের হাতে সেসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। আর আগামী 2 দিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জের চা শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্য সহ মালিক শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে রেইনকোট পৌঁছে দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচনে 2 প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী বৃহস্পতিবার এই পদে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 35 বছর পর এই নির্বাচন হচ্ছে। 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে কাজ করবে ইসির 20 সদস্যের একটি দল। ব্যালটের রং হবে সাদার উপর কালো প্রিন্ট। আর ভোট গ্রহণ শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর গ্যাজেট প্রকাশ হলে শপথ নেবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। কয়টা ব্যালট বৈধ হলো, কয়টা ব্যালট আপনার বাতিল হলো, কয়টা ব্যালট অব্যবহৃত থাকলো এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষে বসেই তাকে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে স্বাধীন ও স্বতন্ত্রভাবে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন না। এই অনুচ্ছেদ সংশোধন করতে সংসদকে নির্দেশনা দেওয়ার আবেদনও করেন রিটকারী আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের 70 অনুচ্ছেদ 1972 সাল থেকে আছে এবং এরশাদ পতনের পর আইনটি সংশোধন করা হয় জনগণের ম্যান্ডেট নিয়ে। এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। রাষ্ট্রপতি নির্বাচন আইন নিয়ে অতীতের বেশ কয়েকটি রায়ের নজিরও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। পরে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। 8 বছর পরে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করেছেন। ইতিমধ্যেই 2 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পূর্বে। সুতরাং এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় পার্টটুকু উনি চেয়েছিলেন যে পার্লামেন্টকে নির্দেশ দেওয়া হোক যেন সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হয়। আমি বলেছিলাম এই কাজটা কোর্টের ডিরেকশনের মধ্যে পড়ে না, আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 2247 বন্দীর মধ্যে এখনও 690 জন পলাতক রয়েছে। 166 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত 9 বন্দী পালিয়ে গেলেও তাদের মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। আরও বলেন, অনিয়মে জড়িত থাকা 1000-এরও বেশি কারারক্ষী ও কর্মকর্তার শাস্তি পাচ্ছেন। গুরুত্বপূর্ণ সংবেদনশীল বন্দীদের মোবাইল ফোন ব্যবহার রোধে কারাগারে হাই সিকিউরিটি জোন এবং কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম চালু রাখা হয়েছে। অনিয়মে জড়িত থাকার অভিযোগে 1000-এর বেশি কারারক্ষী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারা মহাপরিদর্শক বলেন, কারাগার সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা পরিবর্তনে সংস্কার কার্যক্রম চলছে। আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশ জেলার নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়া কাপ ও এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক আর নাহিদা আক্তারকে সহ অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী 28 আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে নারী এশিয়া কাপ টুর্নামেন্ট। 31 আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এরপর 6 সেপ্টেম্বর শ্রীলঙ্কা, 8 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এশিয়া কাপের পাশাপাশি 2026 সালে আইচি নাগোয়া এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশের নারী দল। এই দুই আসরকে সামনে রেখেই 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাপক অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের জনসাধারণের আর্থিক অবস্থার। এমন অভিমত দেশটির প্রায় 53% ভোটারের। জরিপ চালিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সমীক্ষায় দেখা গেছে মাত্র 21% মানুষ মনে করছেন ট্রাম্পের শাসনামলের উন্নতি হয়েছে আর্থিক পরিস্থিতির, এবং রাজনৈতিকভাবেও এই বিভাজন স্পষ্ট। প্রায় 80% ডেমোক্র্যাট ভোটার এবং 23% রিপাবলিকানও একমত এই আর্থিক ধসের বিষয়ে। এছাড়া ভুল পথে পরিচালিত হচ্ছে মার্কিন অর্থনীতি এমন মনে করছেন 86% ডেমোক্র্যাট ও 37% রিপাবলিকান। সামগ্রিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক অসন্তুষ্ট প্রায় যুক্তরাষ্ট্রের 55% মানুষ। মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার বেপরোয়া ব্যয়, কর্মসংস্থান, শুল্ক, বাণিজ্য, বিশেষ করে ইরান সংক্রান্ত ইস্যু নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মার্কিনীরা।
আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 2 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন। মূলত এলএনজি সরবরাহ নিশ্চিত করতে কাতারের বিভিন্ন সংগঠনের সাথে মন্ত্রীরা বৈঠক করবেন। এই সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে বলেও আশা করা হচ্ছে। 19 আগস্ট রাতে দেশে ফেরার কথা পররাষ্ট্রমন্ত্রীর। সময় অপচয় ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন নেইমার। তবে নিয়ম ভাঙার দায় নয়, কোচ নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারায় বাধ্য হয়ে 1 মিনিট মাঠের বাইরে থাকতে হয়েছে সান্তোস অধিনায়ককে। নতুন নিয়ম অনুযায়ী গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা শুরুর আগে কোচকে 10 সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়কে 1 মিনিটের জন্য বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে, আর তা না হলে অধিনায়ককেই মাঠ ছাড়তে হবে। ভাস্কোর বিপক্ষে সান্তোসের 3-0 গোলের জয়ের ম্যাচে গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসা নেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়। 10 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় 1 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয় নেইমারকে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনা করে চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর। ইনফান্তিনোর টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি, এবং এর 3 সপ্তাহের মধ্যে ফিফার সাথে তার কর্মসম্পর্ক শেষ হয়ে গেছে। ফিফা জানিয়েছে 17 আগস্ট লামোর ও সংস্থার মধ্যে কর্মসম্পর্ক শেষ হয়েছে। তবে তার বিদায়ের পেছনে ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনায় কারণ কিনা ফিফা তার স্পষ্ট করেনি। 2024 সালের নভেম্বরে ফিফায় যোগ দেওয়ার আগে উয়েফা ডেপুটি মহাসচিব ছিলেন লামোর। চলতি মাসের শুরুতেই মরক্কোয় ফিফার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়নি তাকে। বার্সেলোনায় যোগ দেওয়ার আগে নিজের পছন্দের জার্সি নাম্বার নিশ্চিত করতে চাইলেন স্পেনের তারকা মিডফিল্ডার রড্রি। ম্যানচেস্টার সিটি স্পেনের হয়ে দীর্ঘদিন 16 নম্বর জার্সি পরে এই তারকা বার্সাতেও একই নম্বর চান। আর ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানের তথ্য অনুযায়ী বার্সার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজকে 16 নম্বর জার্সি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন রড্রি। ফার্মিনো সেই অনুরোধে সাড়া দিয়ে 16 নম্বর ছাড়তে রাজি হয়েছেন। নতুন মৌসুমে 7 নম্বর জার্সিতে দেখা যাবে লোপেজকে। আর ম্যানচেস্টার সিটি থেকে প্রায় 60 মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিতে যাচ্ছেন রড্রি। আনুষ্ঠানিকভাবে চুক্তির পর নতুন ক্লাবেও নিজের পরিচিত সেই 16 নম্বর জার্সিতেই দেখা যেতে পারে স্প্যানিশ তারকাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সিডনির আদালতে তাকে $1,500 অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,30,000 টাকা। গত 5 এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে রোডসাইড অ্যালকোহল পরীক্ষায় পজিটিভ হন ওয়ার্নার। পরে দ্বিতীয়বার থানায় গিয়ে পরীক্ষা করলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় 0.10। আর এই আইনি সীমার দ্বিগুণেরও বেশি এটি। তাই আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে গাড়ি চালাতে হলে ওয়ার্নারকে ইন্টারলক ডিভাইস ব্যবহার করতে হবে। এই ডিভাইস তার নিঃশ্বাসে অ্যালকোহল শনাক্ত করলে গাড়ি আর স্টার্ট নেবে না। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিনেশ চান্ডিমালের। গল টেস্টের প্রথম ইনিংসে মাত্র 4 রান করার পর এবার ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ভারতের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের শট ঠেকাতে ডাইভ দিতে গিয়ে ঘাড় ও কাঁধে আঘাত পান এই লঙ্কান ব্যাটার। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন চান্ডিমাল। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে ঘাড় ও কাঁধের স্ক্যান করা হবে। আর চোট গুরুতর হলে টেস্টের বাকি সময় কনকাশন বদলি নামাতে পারে শ্রীলঙ্কা। হলের সিট দখলকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে হলের সিট দখলকে কেন্দ্র করে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র দলের 2 পক্ষের মধ্যে মারামারি হয় এবং এরই জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সাব্বিরের অনুসারীদের সাথে সভাপতি সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিক মৃত্যুর 4 দিন পরে অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে না আসায় এই মামলা রেকর্ড করা হয় বলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। বলেন, ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও শিপ
ব্রেকার্স অ্যাসোসিয়েশনের 3টি তদন্ত কমিটি করলেও এখনও কেউ রিপোর্ট দেয়নি। জাহাজটি নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখছে তারা। 14 আগস্ট ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যু হয় আর আহত হয় 25 জন। ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ও ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল বাশার মিয়া এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাসির মোল্লা, সৈকত চন্দ্র এবং এই মামলায় উল্লেখ করা হয়েছে যে ভুক্তভোগীর সাথে আসামি নাসিরের মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। 2020 সালের 28 জানুয়ারি নাসির দেখা করার কথা বলে ভুক্তভোগীকে মধুমতি নদীর তীরে নিয়ে যায়। সেখানে নৌকায় নাসির ও অন্য আসামিরা ভুক্তভোগীকে জোরপূর্বক গণধর্ষণ করে। মোবাইলে আবার সেই ঘটনার ভিডিও করে। ঘটনায় 29 জানুয়ারি ভুক্তভোগী পরিবার মামলা করে। অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ অনেকাংশেই কমে আসবে। দুর্যোগকালীন উদ্ধার সক্ষমতা বাড়াতে 12টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিড বোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 25টি জেলায় দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের স্পিড বোট বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, স্পিড বোটগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় বিপদ সংকেত চলাকালেও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। এতে করে দ্রুত সময়ের মধ্যে দুর্গম এলাকার মানুষের কাছে পৌঁছানো যাবে। আরও বলেন, উপকূলীয় জেলার পাশাপাশি হাওড় অঞ্চলেও বোট সরবরাহ করা হবে। চলতি বছরে হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জাপান সরকারের প্রশংসা করে বলেন, তাদের সহায়তা দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সহ বাংলাদেশের জাপান দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যারা চর অঞ্চলে, সমুদ্রের উপকূল অঞ্চলে বসবাস করে, তাদের উদ্ধার কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমার মনে হয় যে আজকে সেই কাজটা কিছুটা হলো আমরা সক্ষমতা অর্জন করলাম। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বুলিং বিরোধী ক্যাম্পেইন জাগরণ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 27তম ব্যাচের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর সিরাজুল হক এবং অন্যান্য বক্তারা, শিক্ষার্থীরাও এই সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বুলিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করাই আয়োজকদের উদ্দেশ্য। একটি নিরাপদ, সহানুভূতিশীল, ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কার্যক্রম ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজনে বুলিং প্রতিরোধ, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, পরে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ শিক্ষার্থীরাও অংশ নেয়। পরে কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে সিবিএমসিবিডি-এর উদ্বোধন করেন। এ সময় সিবিএমসিবিডির গভর্নিং বডি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান খান চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। টেস্ট ক্রিকেটে নতুন কীর্তি গড়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্ট। আর মাত্র 4,918 বল খেলে টেস্টে 100 ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে পুল শটে ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে টেস্টে 100 ছক্কা ছিল অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্টন ম্যাককালাম, বেন স্টোকসের। তবে তাদের মধ্যে দ্রুততম ছিলেন গিলক্রিস্ট, যার লেগেছিল 6,578 বল। 100 ছক্কা নিয়ে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন পন্ট। আর পেছনে ফেলেছেন বীরেন্দর সেহবাগ, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে। ফিফা নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্ত হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী, যার ফলে নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সিং, খেলোয়াড় নিবন্ধন ও মাঠে নামতে এখন আর কোনো বাধা নেই। আবাহনীর উপর থাকা 3টি নিষেধাজ্ঞার মধ্যে 2টি আগেই প্রত্যাহার হয়েছিল, এবার সর্বশেষ নিষেধাজ্ঞাটিও উঠে গেল। তবে ফিফা নিষেধাজ্ঞায় এখনও বাংলাদেশের 5 ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি 10টি নিষেধাজ্ঞা রয়েছে কিংসের। এছাড়া ফকিরের পুল, ইয়ংম্যানসের 2টি এবং
শেখ জামাল ও সকার ক্লাব ফেনীর একটি করে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার কারণে 21 আগস্ট হওয়ার কথা থাকা চ্যালেঞ্জ কাপও হচ্ছে না। তবে সূচি অনুযায়ী 24 আগস্ট শুরু হওয়ার কথা ফেডারেশন কাপ, 28 ও 29 আগস্ট মাঠে করানোর কথা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট মারামারির ঘটনায় বড় শাস্তি পেলেন বাংলাদেশি ফুটবলার আলামিন। তাকে 15 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত 7 জুন মালদ্বীপের বিপক্ষের ম্যাচে রেফারিং সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার এক পর্যায়ে লাল কার্ড দেখেন এই ফরওয়ার্ড। এরপরে রেফারিকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি মারামারি ছড়িয়ে পড়ে মাঠে। ম্যাচটি 1-1 গোলের ড্রয়ে শেষ হয়। ওই ঘটনায় তদন্ত শেষে আলামিনকে 15 ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে পারেনি ক্যামেরুন। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবার নারী আফ্রিকান কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে মালাউইকে 3-0 গোলে হারিয়েছে ক্যামেরুন। 20 মিনিটে ম্যারিনাগের গোলে এগিয়ে যা দলটি 10 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন নাওমি তোর। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করে ক্যামেরুনকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন নাগ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে জয় নিশ্চিত হয় ক্যামেরুনের, যার ফলে 1998 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে চতুর্থ চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো তারা। ফাইনালে ওঠা মালাউইকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে দুই দলই আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে। সব খবরের সব আপডেট ছিল এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।